আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন এবং ভিডিওতে যারা দেখবেন তাদের সকলকে আরটিভি টিএনএস গ্রুপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মালেক স্বাধীন। তো একটা করতালি দিয়ে আমাদের জার্নি শুরু হোক। আজকে আমরা আসমিয়া 1 প্রজেক্ট সম্পর্কে জানব। অনেকেই আমাদেরকে ইনবক্স করেন রেগুলার ভিত্তিতে, এই আসমিয়া 1, আসমিয়া 2, 3, 4, 5 কি এটা, এই প্রশ্নটা শুনতে হয়। আবার আমরা যেহেতু বিনিয়োগ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, অনেকেই জিজ্ঞেস করে আপনাদের বিনিয়োগ ম্যানেজমেন্টের অথরিটি কি, ব্যাপার স্যাপার কি, আরটিভি টিএনএইচ কি, এই সামগ্রিক প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু রেগুলার ফ্রি ক্লাস করাচ্ছি, নানা ধরনের আয়োজন করছি, তো সেই জায়গাটা আমরা একটু পাবলিকলি উন্মুক্ত করে দেই। এর জন্য আমরা আজকের ক্লাসটা যেভাবে করে আমরা অডিয়েন্সের সামনেও করছি, পাশাপাশি আমরা এটার একটা ভিডিও রেকর্ড করছি। ইনশাল্লাহ আপনারা ইউটিউবের মাধ্যমে ডিটেইল আলাপটা পেয়ে যাবেন। তো লেটস মুভ, চলেন আমরা আলোচনার মধ্যে ঢুকে পড়ি। আমরা আজকে কথা বলবো আসমিয়া 1 নিয়ে। মনে রাখতে হবে আসমিয়া মূলত 5টা প্রজেক্ট হবে টোটাল। তো আমরা আজকে আসমিয়া 1 নিয়ে কথা বলবো। প্রথম জিজ্ঞাসাটা হচ্ছে আসমিয়া কি। তো আসমিয়া কি, এটা যাওয়ার আগে আমি একটু আরটিভি টিএনএইচ সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিই, তাহলেও আমাদের সকলেরই ক্লিয়ারেন্স আসবে। দেখেন, একটা জাতি যদি উন্নত হতে চায় তাহলে সেই জাতির বাণিজ্যিক উন্নতিটা খুব জরুরি। কারণ আলটিমেটলি সরকারি জব বা সরকারের পক্ষ থেকে যে ধরনের কর্মকাণ্ড, তার দ্বারা সর্বোচ্চ 10% পিপলের কর্মসংস্থান সম্ভব। কিন্তু যদি একটা দেশের 60 to 70% পিপল কর্মক্ষম থাকে, তাহলে আমরা খেয়াল করব 60 to 70%, তা আমরা ধরলাম 60% মানুষ এখন বাংলাদেশে কর্মক্ষম। এই কর্মক্ষম মানুষের মধ্যে এত কর্মসংস্থান পৃথিবীর সবচেয়ে সেরা গভর্নমেন্ট এসেও এটা সৃষ্টি করতে পারবে না, এটা সম্ভব না, সরকারের পক্ষে এটা সম্ভব হয় না। তাহলে এটা কারা করবে? এটা প্রাইভেটাইজেশন লাগবে। প্রাইভেট কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে, একাধিক প্রতিষ্ঠান থেকে দাঁড়াতে হবে। আবার সেই জায়গাটায় কেউ না কেউ এগিয়ে আসুক। ওই বিহারের দেশাই মাঝির মতো, যে কিনা রাস্তা তৈরি করেছিলেন হসপিটালে, উপত্যকাবাসীদের জন্য হসপিটালে গিয়ে যাতে খুব সহজেই চিকিৎসা পেতে পারে, অনেক ঘুরপথে যেতে না হয়। এই যে দেশাই মাঝির গল্প আমরা জানি না, মাঝি দ্য মাউন্টেন ম্যান এই নামে একটা মুভি আছে, ওই মুভির মধ্যে এই গল্পটা পাবো। তো সেখানে দেশাই মাঝি 22 বছর 10 মাস অর্থাৎ প্রায় 23 বছর কষ্ট করে রাস্তা তৈরি করেন। তো এই কাজটা উনি শুরু করেছিলেন, এরপরে কিন্তু অনেকেই হাত লাগিয়েছে, অনেক বাধা বিপত্তি এসছে, একসময় গিয়ে এটা সাকসেসফুল হয়েছে। পৃথিবীর যে কোনো কিছুর, যে কোনো জাতির উন্নতি, যে কোনো ছোট কাজ, বড় কাজ, যে কোনো গল্পে আমরা, ইতিহাসে আমরা এটাই পাবো যে কাউকে না কাউকে শুরু করতে হয়। তো আমরা একঝাঁক মানুষ, তরুণ, আমিও কিন্তু তরুণ, হ্যাঁ মনে রাখছি, বুইরা হই নাই, মেয়ের বিয়ে হয়েছে তো কি হয়েছে, তারুণ্য তো আর যায় নাই, মরার আগের দিনে ওইটা কমু, আমি তরুণ, তো মরে দেবো, ঠিক আছে? সবাই একটা করতালি দেন। এত তরুণের জন্য একটা করতালি তো পাইতেই পারি, ঠিক কিনা বলেন? ওকে, এখন আমরা কয়েকজন তরুণ মিলে চিন্তা করলাম যে আমাদের দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার বাণিজ্যের ক্ষেত্রে। তো আমাদের যিনি কো-ফাউন্ডার আছেন মাহমুদুল সেতু সাহেব, তার সাথে গল্প করছি, করতে করতে বলছি যে ভাই, আমাদের তো বাণিজ্যে বিপ্লব দরকার। তখন উনি বললেন রেভলিউশন থ্রু বিজনেস। আমি বললাম এক্স্যাক্টলি তাই, সংক্ষেপে আরটিবি, রেভলিউশন থ্রু বিজনেস, এটাকে আমরা সংক্ষেপে করলাম আরটিবি। এই হচ্ছে আরটিবি গ্রুপের জার্নির শুরু। একটা করতালি হতে পারে। এরপরে আমাদের সায়েন্টিস্ট আসিফ কবির সাহেব যুক্ত হলেন যখন,
তার সাথে সিনার্জি সার্কুলার ইকোসিস্টেম থেকে শুরু করে সামগ্রিক কর্মকাণ্ড কোথায় পৌঁছাতে চাচ্ছি, বাণিজ্য বিপ্লব কিভাবে হবে, কিভাবে আমরা 500 কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই, কিভাবে তাদের ব্রেন ডেভেলপ করতে চাই, কিভাবে টেকনোলজির এবং বাণিজ্যের পজিটিভ ব্যবহারের মাধ্যমে শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশন না করে মানুষকে সহযোগিতার মাধ্যমে কিভাবে এগিয়ে যেতে পারি, এই সামগ্রিক জায়গাগুলো নিয়ে যখন অনেক 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 কথাবার্তা আমি, আসিফ কবির সাহেব, মাহমুদুল সেতু সাহেব, মিতা সাহানি ম্যাডাম, এরকম আমরা যারা আছি তারা সকলেই যখন এইসব কথাবার্তা বলছি, তখন আমাদেরকে আসিফ কবির সাহেব বলছেন যে আমাদের তো আসলে এগুলো বাস্তবায়নের জন্য ওই লেভেলের ডেডিকেটেড হিরোজ লাগবে, আমাদের তো সব সেক্টরে হিরো দরকার। তো শাকিব খান হিরো কিনা সেইটা দর্শকরাই বিচার করছে। তা আমি বললাম যে ভাই আমি তো হিরো টিরো এইগুলো কিছুই না, আমি হচ্ছে পারলে সিনের বাইরে থাকি, আমি ভাই হিরো হইবার পারব না। কেন আপনার হিরো হইতে হইব। আমি আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আমি দ্য নেক্সট হিরোজ বানায় দিতেছি। হঠাৎ করেই আমরা দুইজনে নেক্সট হিরোজ বলার পরেই দুইজনে আবার একটু থামলাম। কি কইলাম আমরা? দ্য নেক্সট হিরোজ। আচ্ছা, তার মানে হচ্ছে দ্য নেক্সট হিরোজ, শর্ট করলে TNH। এই আমরা RTVর সাথে জুড়ে দিলাম TNH, আর সেখান থেকেই জন্ম হলো RTV TNH গ্রুপ। এখন আমরা 11টা প্রতিষ্ঠান নিয়ে এই RTV TNH গ্রুপের পক্ষ থেকে জার্নি করছি। তাহলে সেখানে আসমিয়া প্রজেক্টের ব্যাপারটা কি? এবার আমরা একটু আসমিয়া প্রজেক্টে যাই। দেখেন 2016 সালেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ওয়েবসাইট, সেখানে একটা কথা এসেছিল, এখন পাওয়া যায় না, কিন্তু এই নিয়ে বই লেখা হয়েছে। ইউ উইল ওন নাথিং বাট ইউ উইল বি হ্যাপি, দিস ইজ দ্য নিউ ফিউডালিস্ট মডেল। সেই নিউ ফিউডালিস্ট মডেলে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ ভালো থাকতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে লালন করে এগিয়ে যাচ্ছে এবং ওনারশিপ ধীরে ধীরে তার নাই হয়ে যাচ্ছে। যেমন এখন যদি আমরা আমেরিকার কথা বলি, আমেরিকার জেনজি নতুন যে যারা আসতেছে জব মার্কেটে, প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা এন্ট্রি নিচ্ছে, তাদের বাড়ি ওন করছে না, সে শুধু যেন সাবস্ক্রিপশন, যেভাবে এখনকার পৃথিবী সাবস্ক্রিপশন মডেলে চলছে, আপনি যা কিছু ব্যবহার করছেন টেকনোলজির জগতে সাবস্ক্রাইব করে রাখছেন, ব্যবহার করছেন। বাড়িও যেন একটা সাবস্ক্রিপশনের জিনিস হয়ে উঠতেছে, যে তুমি শুধু ভাড়া দিবা, থাকবা, মইরা যাবা, আর একজনে থাকবে। তখন আমরা চিন্তা করলাম যে কোম্পানিতে একজন ব্যক্তি ওন করতে পারে, আবার 2 দিন পরে তার টাকা ব্যাক চাইতে পারে। তো এইটা তো কোম্পানির ক্ষেত্রে এই জাতীয় কর্মকাণ্ড করা তো মুশকিল। তার চেয়ে কেন আমরা প্রজেক্ট ভিত্তিক ওনারশিপ দিয়ে দেই না? তাহলে প্রজেক্ট থেকে যদি কোনো প্রজেক্টে 5 কোটি টাকার প্রজেক্ট হয়, সেখানে যদি 500 কোটি টাকা আয় হয়, তার যদি 50% বা 250 কোটি টাকাও যদি পাবলিকের কাছে যায়, তো তাহলে তো একটা ওনারশিপ পেল। এইভাবে আমাদের যত কর্মকাণ্ড হবে সেখানে আমরা মানুষকে একটা ওনারশিপ দিতে চাই, আবার তাদের অর্থগুলোকেও নিরাপদ রাখতে চাই, যাতে করে কোনোভাবেই কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এইটাকে কেন্দ্র করে আমরা প্রায় 2.5 বছরের একটা পরিক্রমার মধ্য দিয়ে আমরা এই আজকের অবস্থানে এলাম, অর্থাৎ এই আসমিয়া প্রজেক্ট মার্কেটে ছাড়ার মতো পর্যায়ে এলাম। থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা একটু আসমিয়াটাকে একটু অ্যাব্রিভিয়েট করে দেখি, একটু গভীরে তাকিয়ে দেখি যে আসলে আসমিয়া কি। আসমিয়ার এইটুক দেখেন আগে, ASM আমরা আসলে বলছি অ্যাসেট স্ট্যাবিলাইজেশন মডেল against invested amount, এইটারই ASMIA মিলে হচ্ছে এই আসমিয়া। একটা করতালিত হওয়া উচিত।
তাহলে অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল অ্যাগেন্স্ট ইনভেস্টেড অ্যামাউন্ট, অর্থাৎ একজন মানুষ যিনি বিনিয়োগ করবেন তার বিনিয়োগটাকে সম্পদ দিয়ে, সম্পদ অ্যাসেট মানে কি, সম্পদ দিয়ে যদি আমরা স্টেবিলাইজ করে ফেলতে পারি, ওইটাকে যদি আমরা ব্যাক করতে পারি যে আমাদের কর্মকাণ্ডের কোনো প্রজেক্ট যদি যে পরিমাণ প্রফিটেবল হওয়ার কথা ছিল সেই পরিমাণ নাও হয়, কোনোটা যদি বেশি হয়, তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা জনতাকে যথাযথভাবে উপকৃত করতে পারবো, প্রফিটেড করতে পারবো। তারপরেও তো মানুষের জীবনে কত কিছু ঘটতে পারে। তাহলে আমরা যদি পৃথিবীতে নাও থাকি, তারপরেও যেন একজন বিনিয়োগকারীর অর্থ কোনোভাবেই যেন হারিয়ে না যায়, তাই আমরা এই মডেল ডিজাইন করলাম। আমাদের আলোচনার পরবর্তী অংশে আমরা এই অ্যাসেট স্টেবিলাইজড কিভাবে হচ্ছে সেটার যাবতীয় ব্যাখ্যাটা যখন পেয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে এভাবে আমার টাকাটা নিরাপদ। তো চলেন আমরা সেদিকে যাই, লেটস মুভ। তাহলে আমরা অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল অ্যাগেন্স্ট ইনভেস্টেড অ্যামাউন্ট, এটা শর্ট ফর্ম হচ্ছে আসমিয়া। এইটাই আমরা 1 থেকে 5 এরকম 5টা প্রজেক্ট করছি। 1 নম্বরটা এখন করছি। এভাবে 5টা প্রজেক্টের মধ্য দিয়ে দেখা যাবে অনেকগুলো টেকনোলজি, অনেকগুলো বিজনেস, অনেকগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো এই বাংলাদেশ প্রথমত, এরপরে আমরা গ্লোবালি ইনশাআল্লাহ মুভ করব। সেভাবে করে আমাদের প্ল্যান ডিজাইন করা, ধাপে ধাপে সেগুলো উন্মুক্ত হবে। আজকের ভিডিওতে আমরা বা আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব আমরা টাচ করে যাব 1 নম্বর প্রজেক্ট সম্পর্কে। লেটস মুভ, চলেন আমরা সামনের দিকে এগোই। দেখেন, আমরা আসমিয়া প্রজেক্ট 1-এ 4টা কোম্পানিকে বেছে নিয়েছি। 1 নম্বরে হচ্ছে কম্পোজার রিয়েল এস্টেট লিমিটেড। আপনারা ডিটেল নামটা হয়তো ইয়াতে পাবেন, আমি একটা কোম্পানির নাম ডিটেল লিখলাম, কম্পোজার রিয়েল এস্টেটস লিমিটেড। তারপরে আছে রিবর্ন ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ডিটেল নামটা আপনি এডিটিংয়ে পাবেন। তারপরে আছে আইরোজ, এই আইরোজের একটা প্রোডাক্ট হচ্ছে লিন। এরপরে আছে স্কুল অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, এইটার একটা প্রোডাক্ট হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই 4টা, এখানে এসএফআইয়ের একটা প্রতিষ্ঠান আছে সোফিন ইন্টারন্যাশনাল লিমিটেড, আইরোজ লিমিটেড, এই 2টা প্রতিষ্ঠান এখনও আমরা লিমিটেড করিনি, করব আমরা যখনই প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট বাজারে চলে আসবে তখনই আমরা করে ফেলব। তার আগে এই 2টা প্রতিষ্ঠান যথারীতি মার্কেটে এক্সিস্ট করছে। তো কম্পোজার রিয়েল এস্টেটের বয়স প্রায় 3 বছর 3 মাস হয়ে গেল। এই প্রতিষ্ঠান রিয়েল এস্টেটের জগতে অসাধারণ সব বৈচিত্র্যপূর্ণ প্রোডাক্ট আনবে ধাপে ধাপে। সেই ভিশনটা আজকে আমি শেয়ার করব না, আসমিয়া প্রজেক্টের সাথে এটা জড়িত নয়, তাই শুধু এতটুকু বলে রাখি যে রিয়েল এস্টেট বিজনেসটাও টেকনোলজির সাপোর্ট নিয়ে অবিশ্বাস্য রকমের উন্নত এবং অবিশ্বাস্য সুন্দর তো বটেই, এবং একই সাথে ট্রাস্ট অর্থী একটা সিস্টেমের মধ্য দিয়ে এই কম্পোজার রিয়েল এস্টেটের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং হবে। সেইটার মডেল আমাদের, টেকনোলজিক্যাল মডেল আমাদের ডিজাইন করা আছে, গ্র্যান্ড ডিজাইন ডান, এখন শুধু একটার পর একটা আসতে থাকবে। সেটা হয়তো এই 5টা প্রজেক্টের যে কোনো একটার মধ্যে কম্পোজারের এই বড় যে মডেলটা সেটাও চলে আসবে ইনশাআল্লাহ। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কম্পোজারের বিজনেসে অংশীদার হতে পারবেন, বা কম্পোজারের যে আমাদের স্বপ্নের যে ভূমি আছে, মুক্ত ভূমি নামে আমাদের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটার 500টা প্রজেক্ট আমরা করতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেগুলো সব ধাপে ধাপে আমরা পেতে থাকব। তো এখন কম্পোজারের অথরিটি আছে। দেখেন এই বিষয়গুলো ল অ্যান্ড লিগ্যালিটির এই বিষয়গুলো হয় কি, ধরেন লয়ার, বাঞ্চ অফ লয়ার্স, ট্যাক্স লয়ার, এই লয়ার, এই বিনিয়োগের জায়গা, বিভিন্ন জায়গার পরামর্শ নিয়েই আমরা কাজগুলো করছি। তাই পাবলিকলি এত কিছু বলা যায় না, শুধু এতটুকু এনশিওর করছি যে কম্পোজার রিয়েল এস্টেটের আমাদের যে লাইসেন্সিং, সেখানে আমরা এই বিনিয়োগ ম্যানেজমেন্ট টার্মটা রেখেছি। একই রকমভাবে
রিবর্ন যদিও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, সে নানা ধরনের স্টার্ট আপে ফান্ডিং করতে পারবে, বিভিন্ন বিজনেসে পরামর্শ দিতে পারছে, তারপরে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে আমরা এটাকে রেজিস্টার করেছি, রিয়েল এস্টেট হিসেবেও রেজিস্ট্রেশন আছে আমাদের, পাশাপাশি এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা বিনিয়োগ ম্যানেজমেন্টের অপশনটাকেও আমরা এটাকে রেখেছি রিবর্নে। এজন্যই আমরা মার্কেটে কম্পোজার এবং রিবর্নের মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে ফান্ডিং নিয়ে আমরা আমাদের প্রজেক্টগুলোকে ডান করতে পারছি। আশা করছি সবাই বোঝাতে পেরেছি। তাহলে আমাদের একটা করতালি হওয়া উচিত। এই 4টা কোম্পানি নিয়ে আমরা কাজ করছি এই আসমিয়া ওয়ানে। তো আমাদের কর্মকাণ্ডটা কিভাবে কি হচ্ছে চলেন একটু দেখি। প্রথম কথা, আমরা এইখানে একটা মডেল ব্যবহার করছি যেটার নাম হচ্ছে ICT 3565, অর্থাৎ ইনভেস্টমেন্ট সার্কুলেশন থিওরেম 3565। এটা আমাদের একটা আবিষ্কার, একটা ইনোভেশন। আমরা দেখলাম যে একজন বিনিয়োগকারী হিসেবে ফ্রম দ্য কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ অর ফ্রম দ্য ইনভেস্টর্স পয়েন্ট অফ ভিউ, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ, যে আমি আসলে প্রফিট চাই। কারণ আমি যে কষ্ট করে সেভিংসটা করেছি সেটা বিনিয়োগের মাধ্যমে আমি যদি একটু ব্যাংকের চেয়ে বেশি প্রফিট পাই বা একটা বিজনেসের একটা পার্শিয়াল অংশের অংশীদারিত্ব পাই, তাহলে আমার একটা ক্যাশ ফ্লো হতে পারে আমার জীবনে। এই ক্যাশ ফ্লোটা আমাকে একটু হলেও রিল্যাক্স করতে পারে। প্রাসঙ্গিকভাবে আমি এখানে একটা কথা বলে রাখি, মানুষের জীবন কখন মুক্ত হয় জানেন? যখন একজন মানুষ শুয়ে থাকলো, সে বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে গেল, কিন্তু তার সংসারে 50,000 টাকা খরচ আছে বা 1 লাখ টাকা খরচ আছে। এই 1 লাখ টাকা বা 50,000 টাকা খরচটা তার যদি বিনিয়োগ থেকে আসে, বিনিয়োগ থেকে এইটা ক্যাশ ইন হয়, এখানে শব্দটা আমরা ব্যবহার করছি কি, ক্যাশ ইন বা ক্যাশ ফ্লো ইন। আপনার জীবনে ক্যাশ ফ্লো ইন করছে, আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন, মারা গেছেন, আল্লাহ না করুক, তারপরেও আপনার পরিবারের জন্য যে টাকাটা দরকার সেটা আপনার বিনিয়োগ থেকে ক্যাশ ফ্লো ইন করছে। ইন দ্যাট টাইম আপনি ফ্রি, দ্যাট ইজ কল্ড ফ্রিডম। এই ফ্রিডম যাদের লাইফে অর্জন করতে চাই তারাই এগিয়ে আসবে এই আসমিয়া প্রজেক্ট থেকে। তাহলে এখন আমরা কিভাবে করে এই বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করছি এই ICT 3565 মডেল দিয়ে, সেটা হচ্ছে এখনকার বিষয়। দেখেন, আমাদের ম্যানেজমেন্ট অফ মানি ফ্লো মডেল বা MMFM বলে আমরা একটা টার্ম ব্যবহার করি, MMFM শর্ট ফর্ম। এটার পূর্ণরূপটা আপনারা দেখতে পাবেন স্ক্রিনে, ম্যানেজমেন্ট অফ মানি ফ্লো মডেল। এই ম্যানেজমেন্ট অফ মানি ফ্লো মডেলের একটা টার্মিনোলজি হচ্ছে ICT 3565। এছাড়া আরো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, একদিনে তো সব আলাপ করা যাবে না, আজকের ক্লাসে যতটুকু সম্ভব আমরা আলাপ করে দিচ্ছি। তো সেখানে আমরা কি করেছি, আমরা করেছি এইরকম ভাবে যে প্রাইমারি অ্যাসেট 35% টাকা দিয়ে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা বিভাগ এর জন্য ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান আছে, যেটাকে আমরা শর্টে লিখতে পারি DMP। ডিএমপি মানে কিন্তু ডিএমপি ওই ঢাকা মেট্রোপলিটন পুলিশ না, ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান। এই ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান অনুযায়ী যদি রিয়েল এস্টেটের যথাযথ জ্ঞান আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জানবেন তথ্য কিভাবে পেতে হয়, কোথার থেকে পেতে হয়। এগুলো একটা কারিশমেটিক ব্যাপার, সব তো আর এক্সপ্লোর করা যাবে না, সব তো আর ওপেন আপ করা যাবে না। এখানে আমি ইঙ্গিতটা দিচ্ছি, যারা বুদ্ধিমান তারা খোঁজাখুঁজি করে এই ইঙ্গিতগুলো অনুযায়ী কাজ করে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা দারুণ সব জ্ঞান অর্জন করতে পারি। তো ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান অনুযায়ী যদি আপনি যথাযথভাবে
এক টুকরো জমি কিনতে পারেন, হতে পারে সেটা আবাদি জমি, হতে পারে সেটা কমার্শিয়াল স্পেস বা বাণিজ্যিক জমি, হতে পারে সেটা পতিত জমি, পানি হয়ে পড়ে আছে বিল। কিন্তু এইটাকে ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান অনুযায়ী যদি আপনি যথাযথভাবে মেকানাইজ করতে পারেন যে এই জমিটায় আগামী দিনে এই জমির এত ফুটের মধ্য দিয়ে বা এত মিটারের মধ্য দিয়ে একটা রাস্তা যাচ্ছে, বা এই প্রজেক্টটা হচ্ছে, বা এই ইপিজেডটা হচ্ছে, বা এই কর্মকাণ্ডটা হচ্ছে, বা এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে, এই রকম ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যানগুলো যদি থাকে আপনার কাছে, তখন আপনি বুঝে বুঝে রিয়েল এস্টেট কিনতে পারবেন। এই বুঝে বুঝে যখন আমরা রিয়েল এস্টেট কিনছি, সেখানে আমরা মোট টাকার, মোট ইনভেস্টেড অ্যামাউন্টের 35% দিয়ে প্রাইমারি অ্যাসেট হিসেবে এই রিয়েল এস্টেট কিনছি। অর্থাৎ প্রাইমারি যখন বলছি তখন কিন্তু আর একটা প্রশ্ন চলে আসে, তাহলে কি সেকেন্ডারিও আছে? যে স্যার, সেকেন্ডারিও আছে। তাহলে প্রাইমারি অ্যাসেট যখন 35% দিয়ে কিনছি, সেইটা উপযুক্ত জায়গায় কিনতে পারলেই ঘটনাটা যেটা ঘটবে, বুদ্ধিদীপ্তভাবে কিনতে হবে। কারণ গত 15-20 বছরে কিন্তু বাংলাদেশে অ্যাসেট ইনফ্লেশন ঘটানো হয়েছে, অ্যাসেটের দাম বাড়িয়ে ফেলা হয়েছে, রিয়েল এস্টেটের দাম বাড়িয়ে ফেলা হয়েছে। তাই একটা কথা আছে রিয়েল এস্টেটের জগতে যে ব্যাড টাইমস আর দ্য গুড টাইমস টু পারচেজ দ্য রিয়েল এস্টেট। বাজে সময় হচ্ছে রিয়েল এস্টেট কেনার সময়, এমনকি স্টক মার্কেটের ক্ষেত্রেও এটা সত্য। ব্যাড টাইমস হচ্ছে পারচেজ করার সময়। অথচ পুয়ার পিপল বা আমরা যারা ফাইন্যান্সিয়ালি পুয়ার ইন্টেলিজেন্স ধারণ করি, তাদের প্রবলেম হচ্ছে তারা বাজে সময়ে অ্যাসেট হারায়। আর যারা বুদ্ধিদীপ্ত, তারা বাজে সময়ে যে কোনো মূল্যে টিকে থেকে অ্যাসেটকে সংরক্ষণ করে। এই জন্য একটা কথা আছে যে টাকা বা সম্পদ হচ্ছে বালির মতো। আপনি একেবারে অনেক বালি হাত মুঠো কইরা বইরবেন, এতগুলো বালি ধরবেন, কিছুক্ষণ পরে দেখবেন হাতে কয়টা লাইগা রয়েছে, আর নাই, ফিনিশড। এর জন্য বলা হয় যে অ্যাসেট বা সম্পদ হচ্ছে বালির মতো, হাত ফসকে চলে যায়। তাই কতটা অর্জন করতে পারলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা ধরে রাখতে পারলেন। তো এই প্রাইমারি অ্যাসেটে যে আমরা 35% বিনিয়োগ করছি, 1 to 5 এই জায়গাটায় আমরা আসমিয়া 1-এ মাত্র 1 কোটি টাকা আমরা বাজেট ধরেছি, 2-তে দেখা যাবে যে 10 কোটির মতো, 3-তে 30 crore প্লাস। এভাবে করে সব মিলিয়ে আমরা প্রায় 300 crore টাকার একটা প্রজেক্ট আমরা ডিজাইন করেছি 1 থেকে 5 পর্যন্ত, যেখানে আমরা কয়েক লক্ষ মানুষকে আমাদের বিজনেসের একটা অন্তত 50% পর্যন্ত, মানে সকল খরচ খরচা বাদ দিয়ে অন্তত 50-60% পর্যন্ত প্রফিট আমরা ডিস্ট্রিবিউট করে দিতে চাই। এই যে মডেলটা, সেটাই আসমিয়া মডেল। আশা করছি সবাই ক্লিয়ার করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে উৎসাহিত করার জন্য। এখন চলেন আমরা একটু দেখি, 100% কিন্তু এখনো হয়নি। তাহলে এই প্রাইমারি অ্যাসেটের যে 35%, এইটা কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে আমরা এটাকে যদি আমরা 5 বছরও ধরি তাতেও কোনো অসুবিধা নেই। কারণ প্রতিষ্ঠানের টাকা আছে, প্রতিষ্ঠান প্রফিট একটু আগে ভাগেই দিয়ে দিল, কিন্তু জমিটাকে বা অ্যাসেটটাকে সে রেখে দিল যে এটা 5 বছর পরে 10 গুণ দাম হবে, এইটা 5 বছর পরে 3 গুণ দাম হবে, এইটা 5 বছর পরে 2 গুণ দাম হবে, এটা 2 বছরেই 10 গুণ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের খেল আছে। তাহলে এই প্রাইমারি অ্যাসেট দিয়ে কি করা হচ্ছে, আপনার যে বিনিয়োগকৃত টাকাটা বা মানুষের যে বিনিয়োগকৃত টাকাটা, সেই টাকাটা এই প্রাইমারি অ্যাসেট দিয়েই ইয়ে করে ফেলা হচ্ছে, সিকিউর করে ফেলা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান কোনো কারণে যদি আগে বাড়তে গিয়ে একটু দেরিও হয়, তারপরে এই সম্পদ আপনার টাকার গ্যারান্টি দিচ্ছে। ফলে আপনি কিন্তু আর যাই হোক টাকা লুজার হবেন না। অর্থাৎ আপনি ওপেন ডোর পলিসিতে আসেন, ক্লোজ ডোর পলিসিতে আসেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আসেন, মিড টার্ম ইনভেস্টমেন্টে আসেন, লং টার্ম ইনভেস্টমেন্টে আসেন, যেখানেই আসেন আপনার লুজার হওয়ার কোনো সুযোগ আমরা রাখিনি। এ বিষয়ে আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যা অ্যাপ্লিকেশন অ্যান্ড এগ্রিমেন্ট ফর্ম আছে, ডিড অফ এগ্রিমেন্ট ফর্ম আছে, এইগুলো একটু পাঠ করলেই এগুলো আমরা জেনে ফেলতে পারবো। কিন্তু আমি আলোচনায় ওই ডিটেইলিংয়ে গেলে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা সেদিকে যাচ্ছি না।
এইটুকু শুধু জেনে রাখি যে প্রাইমারি অ্যাসেট বেসিকলি ধরেন 100 কোটি টাকা, এখন 100 কোটি টাকার মধ্যে 35 কোটি টাকা দিয়েই কিন্তু আমরা কি করছি, প্রাইমারি অ্যাসেট কিনে ফেলছি ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যানকে মাথায় রেখে বুদ্ধিমত্তার ব্যবহার করে। ফলে কি হলো, ফলে বিনিয়োগকারীর টাকাটা সম্পদ দ্বারা ব্যাক্ট হওয়াতে এটা কিন্তু স্টেবল হয়ে গেল। এর জন্য এটার নাম অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল। এবার আসেন, এরপরে আমরা রিজার্ভ ফান্ড রাখছি। রিজার্ভ ফান্ড 20%, এইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, 10% করে। সেখানেও একটা ব্যাংকের সাথে একটা চমৎকার একটা আছে, কার্যক্রম আছে। ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইট যখন ডিটেলটা জানবেন। কিন্তু রিজার্ভ ফান্ডটার মূল বৈশিষ্ট্যটা কি? আমরা বলছি যে 1 মাস পরেই আপনি বেসিকলি টাকা উইথড্র করতে পারবেন, কারণ আপনার জীবনে যে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। একজন বিনিয়োগকারীকে যদি বলি যে না 2 বছর 3 বছরের আগে টাকা নিবারই পারবেন না, তখন সে চিন্তা করবে খাইছে, আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আমার টাকা যদি নাই নিতে পারি তাহলে আমি তো বিপদ থেকে উদ্ধার হবো কেমনে, এই প্রশ্নটা আসতেই পারে। তাই আমরা বিনিয়োগকারীদেরকে বলছি, বা আমাদের এই আসমিয়া প্রজেক্টে যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেখানে আমরা এটা উল্লেখ করেছি যে আপনি 1 মাস পরেই পেমেন্টটা রিটার্ন নিতে পারবেন, ইফ ইউ নিড টু টেক ইট ব্যাক। আপনার যদি এমন হয় পরিস্থিতি তৈরি হয়, কেউ অসুস্থ হয়ে গেছে সংসারে, যেমন বাংলাদেশে প্রতি বছর 4% পিপল কোনো না কোনো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার কারণে তার পরিবার দেউলিয়া হয়ে যায়, এমন ঘটনা বাংলাদেশে এখন ঘটছে। এবং 3 to 4% পিপল এভাবে কিন্তু দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, মানে তার পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে, ফলে সে দেখা যাচ্ছে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তো ওই রকম সিচুয়েশনে যদি আপনি পতিত হন সেক্ষেত্রে আপনি টাকাটা নিতে পারবেন। বাট আসমিয়া 1-এর ক্ষেত্রে যেহেতু এটা প্রথম প্রজেক্ট, তাই আমরা ধরেছি প্রাইমারি যে টাইমটা সেটা 4 মাস ধরেছি। অর্থাৎ আপনি আজকে বিনিয়োগ করেছেন, আপনি 4 মাস পরে আপনি উইথড্র করার জন্য আবেদন করলে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার টাকা নিয়ে যেতে পারবেন। কিন্তু 2 থেকেই যেটা হবে সেটা হচ্ছে 1 মাস পরেই আপনি উইথড্র করতে পারবেন, কারণ 1 মাসের মধ্যেই আপনার টাকা, কারণ এটা তো একটা মেশিনের মতো, ICT 3565 তো একটা মেশিন। এই মেশিনের মধ্যে যখনই আপনার মানিটা ইন করলো, এই মেশিন যেখানে যেখানে যেভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়ার সেভাবে ডিস্ট্রিবিউট করে দিবে। এবং এই টোটাল বিষয়টা টেকনোলজি দ্বারা আমরা মেনটেন করছি এবং ভবিষ্যতেও করব। এখনও আমাদের টেকনোলজি ফুললি রেডি না সব, বাট আমরা ম্যানুয়ালি হলেও ওই ফর্মুলায় যাচ্ছি। ওকে, তাহলে এখন আসেন, রিজার্ভ ফান্ড থাকার কারণে আপনি যখনই উইথড্র করার জন্য আবেদন করছেন আপনাকে কিন্তু এই 20% থেকে আপনাকে টাকাটা ব্যাক দিয়ে দিতে পারছি। তাহলে টাকাটা আপনি দিলেন আবার নিলেন, মাঝখানের থেকে কি ঘটালেন জানেন? মাঝখানের থেকে এই RTB-TNH গ্রুপের কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এই টাকাটা ইউজ করলো তাদের কিন্তু কোনো না কোনো একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কোনো না কোনো একটা টেকনোলজি, কোনো না কোনো একটা অ্যাসেট এটা কিন্তু সৃষ্টি করে গেল। এই জন্য এটাকে বলা হয় ফ্লাইং মানি, এটাকে বলা হয় ফ্লাইং মানি। আমরা এটাকে একটা মডেলে পরিণত করেছি যেটাকে আমরা নাম দিয়েছি FMEM, মানে হচ্ছে ফ্লাইং মানি ইকোনমি মডেল। এই ফ্লাইং মানি কেন বলছি? টাকাটা এলো উড়ে চলে গেল আপনার কাছে, বা এলো উড়ে আবার আপনার কাছে উড়ে চলে গেল, মাঝখানের থেকে একটা অ্যাসেট ক্রিয়েট করে গেল, একটা টেকনোলজি ক্রিয়েট করে গেল, একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করে গেল, যা বছরের পর বছর যারা টিকে থাকবে তাদেরকে প্রফিটেড করবে। তাই আসলে কেউ ওইভাবে করে যাতনায় না পড়লে টাকা ব্যাক নেয় না। আমাদের ক্যালকুলেশন বলছে, বা আমরা যেটা আমাদের টেস্ট কেস আমরা অনেক চালিয়েছি, সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি 5 to 10%-এর বেশি মানুষ ব্যাক চায় না। ব্যাক চায় যখন ট্রাস্টের ঘাটতি তৈরি হয়। এখন একটা ভোলাটাইল সময় যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, তাই হয়তো অনেকেই অনেক ধরনের সংকটের কারণে অনেক কিছু করে, বাট ইন জেনারেলি কিন্তু মানুষ ব্যাক চায় না, সে বিনিয়োগটাকে নিয়ে প্রফিট পেতে চায়। তো এখন আমরা প্রফিটটা কিভাবে দিব সেটাই যাওয়ার আগে আমরা 100%-এর হিসাবটা দেখে নিই যে
আইসিটি 35-65 অনুযায়ী 100%টা কিভাবে যাচ্ছে? তাহলে প্রাইমারি অ্যাসেট 35%, রিজার্ভ ফান্ড 20%, সেটা দুইটা ভাগে ভাগ হচ্ছে। আরো কি কি হচ্ছে এখানে অনেক কারিশমাটিক ব্যাপার আছে, সব এক্সপোজ করছি না সঙ্গত কারণেই। এরপরে আছে সেকেন্ডারি অ্যাসেট। সেকেন্ডারি অ্যাসেটে আমরা রাখছি 15%। এইটাকে আমরা বলছি গডস মানি। আপনারা যদি ইউটিউব বা গুগলে সার্চ করেন গডস মানি লিখে, তাহলে বুঝতে পারবেন গডস মানি কি। আসলে আমরা যে টাকা দিয়ে লেনদেন করি এটা তো মানুষের আবিষ্কার, কিন্তু সেই আদিমকাল থেকে আজ অবধি যত ধরনের স্বর্ণ, রূপা, তামা, যত ধরনের মিনারেলস আছে, রেয়ার আর্থ মিনারেলস আছে, যা কিছু আছে, এগুলো সব তো আল্লাহর টাকা। এর জন্য এটাকে বলা হয় গডস মানি। স্বর্ণ কি মানুষ বানায়? না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, মানে ন্যাচারাল, প্রকৃতির। এই জন্য এটা প্রাকৃতিক মানি, ন্যাচারাল মানি। এই ন্যাচারাল মানি যা কিছু আপনি কল্পনা করতে পারেন, যেমন জমিও এক সেন্সে কিন্তু গডস মানি, কারণ জমি তো আপনি আমি সৃষ্টি করি নাই, এটা আল্লাহর সৃষ্টি করা, নেচারের সৃষ্টি করা, প্রাকৃতিক। সো এটাও কিন্তু গডস মানি। সো এইখানে চলে গেল 15% সেকেন্ডারি অ্যাসেটে। তাহলে আমরা কি একটা পাবো, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুইটা অ্যাসেট 35%, 15%, ইকুয়ালটি কিন্তু 50%। তার মানে কি দাঁড়ালো? তার মানে দুই ধরনের অ্যাসেট মিলে 50% টাকাই কিন্তু ওখানে ব্যবহৃত হচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে? ফলে আপনার টাকা সুপার সিকিউরড। কারণ আমরা যাই কিনছি, যাই ওখানে ধরেন আসমিয়া প্রজেক্ট 1-এর জন্য যে জমিটা নেওয়া হচ্ছে, ওই জমিতে কিন্তু লেখা থাকবে ক্রয় সূত্রে এই জমির মালিক রিবর্ন ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড অ্যান্ড কম্পোজার রিয়েল এস্টেট লিমিটেড, যেটা কিনলো, যেটা দিয়ে কিনি, এবং আসমিয়া প্রজেক্ট 1। এই আসমিয়া প্রজেক্ট 1-এর জন্য যেটা, সেটা কিন্তু আসমিয়ার জন্য ডেডিকেটেড। কোনো রকমেই কোনো ইয়া নাই এখানে, কোনো ছল্লি বল্লি, চালাকি, চাতুর্য, এগুলো মুক্ত আমরা ভাই, ড্যাম শিওর থাকেন। এগুলো নিয়ে আমরা ভীষণ রকমের অনেস্টির সাথে আগাচ্ছি। এর জন্য আমাদের কষ্টও বেশি হচ্ছে, কারণ যারা সততার সাথে, দক্ষতার সাথে এগুবে, তাদের প্রথম দিকে একটু কষ্ট হবে, এরপরে অসাধারণ জীবন পাওয়া যাবে। একদিন দেখেন, আজকেই বলে যাচ্ছে, এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন, আমাদের সামনে যারা উপস্থিত আছেন, আজকের ডেটটা মনে রাখেন যে এই কথা বলে গেছে আব্দুল মালেক স্বাধীন সাহেব, RTV TNH গ্রুপের ফাউন্ডার, যে আমাদের দ্বারা কেউ ঠকবে না ইনশাল্লাহ। বেঁচে থাকতে তো কোনোভাবেই ঠকতে দিব না, আর মরে গেলেও যাতে কোনো সমস্যা না হয়, তাই এই মডেল অনুযায়ী আমরা যাচ্ছি। একটা করতালিত হওয়া উচিত। তাহলে আমাদের কিন্তু প্রাইমারি অ্যাসেট, রিজার্ভ ফান্ড অ্যান্ড সেকেন্ডারি অ্যাসেট মিলে কিন্তু আপনি হিসাব করে দেখেন 70% শেষ। বাকি যেটা আছে রেস্ট অফ অল, এইটা হচ্ছে আমাদের ক্যাশ ক্যাপিটাল বলে না, যে ক্যাশ ক্যাপিটাল কত, মূলধন কত, এইখানে আমরা ব্যবহার করব এই 30%, সব মিলিয়ে 100%। এই হচ্ছে আইসিটি 35-65 মডেল অনুযায়ী 100%-এর হিসাব। তার মানে আমরা এই 30% দিয়ে হচ্ছে আমাদের বিজনেসগুলোকে রান করাচ্ছি। আর এইখানে যে প্রাইমারি অ্যাসেটের যে 35%-এর অ্যাসেট, এই অ্যাসেট দিয়ে কিন্তু রিয়েল এস্টেট থেকে শুরু করে অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেটআপ, অনেক কিছু কিন্তু এখানে আছে, যা আমি আজকের এক আলোচনায় পুরোটা ক্লিয়ার করতে পারবো না, কিন্তু যতটুকু ক্লিয়ার করলাম আশা করছি বিষয়টা পরিষ্কার হচ্ছে। তাহলে আমরা আইসিটি 35-65 অনুযায়ী আমরা 100%-এর হিসাব পেলাম তো নাকি? ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এরপরের আলাপে যাচ্ছি। এবার আমরা একটু ছোট্ট করে আলোচনা করব আসমিয়া প্রজেক্ট 1-এর বাকি দুইটা প্রোডাক্ট নিয়ে। এক নম্বরে হচ্ছে লিন। লিন মূলত এল, তারপরে ই ই ই এন, এই হচ্ছে লিন।
লিনের দ্বারা আমরা কি মিন করছি? ফার্স্ট এল ফর লার্নিং, ই ফর আর্নিং, ই ফর এডুকেশন, ই ফর এন্টারটেইনমেন্ট, and N for news. আপনি একটু সচেতনভাবে যদি ইউটিউবের দিকে তাকান, ভিডিও প্ল্যাটফর্মগুলোর দিকে তাকান, যত ধরনের ভিডিও প্ল্যাটফর্ম আছে সবখানেই দেখবেন এই লার্নিং, আর্নিং, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, নিউজ এই পাঁচটার কোনো না কোনো ক্যাটাগরিতে পড়ে। তো আমাদের R&D ডিপার্টমেন্ট থেকে আমরা গত 2.5 বছরে ফাইনালাইজ করলাম যে আমাদের এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এইটা মূলত লিন আকারে আসবে। এর জন্য এটাকে আমরা বলছি, শর্টে লিখেছি 3টা ই, তো তাই লিখছি 3E, L3EN মানে লিন। এখন এই লিন প্ল্যাটফর্ম কি করবে? লিন প্ল্যাটফর্ম বাটনে বিপ্লব ঘটাবে, সেটা আবার আরাক আলাপ, সেটা আজকে দেখাবো না, কিন্তু এতটুকু শুধু মনে রাখেন, লিন বাটনে বিপ্লব। একটা করতালি হোক। এখন লিনের ঘটনাটা কি ঘটবে একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে? এই প্ল্যাটফর্মটার দরকার কেন? দেখেন, আমরা এখানে অ্যালগরিদমিক মডেলটা পুরোপুরি ব্যাখ্যা করব না, সঙ্গত কারণে আপনি বোঝেন আইডিয়াটা, আমাদের আইডিয়াটা আমরা চাই না, বা কেউই চায় না তার আইডিয়াটা অন্য কেউ বাস্তবায়ন করে মার্কেট করুক, সেটা চাইবে না। তাই আমি সংক্ষেপে যতটুকু সম্ভব বলছি। আমি আমার বাস্তব জীবনের এক্সাম্পলই দিই। আমি আমার মেয়েকে বলছি, মা তুমি অসাধারণ কেক বানাতে পারো। তুমি যখন কেকটা বানাচ্ছ তখন তোমার মা ভিডিও করবে, এই যে তোমার ভিডিও করছে, তুমি কেক বানাতে বানাতে প্রসেসিংটা টোটালটা করছো, আর সেই সময় তুমি কিছু জীবনমুখী অথবা তোমার যে দর্শন, তোমার যে জীবনবোধ, তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার যে ভালো ভালো দিকগুলো সম্পর্কে তোমার যা বলার আছে সেগুলো বলছো আর বানাচ্ছ, কিন্তু সেখানে গার্বেজ কন্টেন্ট তৈরি করছো না, অনেক মহত্তম বা জীবনমুখী যা মানুষের কাজে আসে এমন ভালো ভালো বিষয় জুড়ে দিয়ে তোমায় বানানো দেখাচ্ছ কিভাবে কেকটা বানাতে হবে। তার মাঝখানে তুমি কিছু ভ্যালু অ্যাড করলে, ভালো ভালো কথা বলে, ভালো ভালো কিছু জীবনমুখী ব্যাপার যা তুমি জানো, ফলে তোমার 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, যেহেতু তুমি ওখানে টেনে টেনে বিষয়টাকে এডিট করে যেভাবে বানাবে, ওই ভিডিওটা তুমি আমাদের এই লিন প্ল্যাটফর্মে ছেড়ে দিলে, তখন তুমি পার ভিউ থেকেই ইনকাম করতে পারবে। আবার তুমি কোন জোনের ব্যক্তিদের সাথে কানেক্টেড হতে চাও, তুমি তোমার নেটওয়ার্ক ধীরে ধীরে ছড়িয়ে দিতে পারবে। তোমার দর্শকদের মধ্য থেকেই তুমি কিন্তু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, তারপরে হচ্ছে গিয়ে পাঠানো, এর মধ্য দিয়ে তোমার একটা নেটওয়ার্ক তৈরি হবে। তারপরে তুমি তোমার এই ভিডিওর প্রমোশনাল অ্যাক্টিভিটিস তুমি চালাতে পারো। আমাদের এখানে তুমি নিজেও বিজ্ঞাপন দিতে পারো। আবার তোমার ভিডিও অনেক রিচ পেয়েছে, কেন পেয়েছে? ওই যে বাটনে বিপ্লব আছে না, ওইখানে খেলাটা আছে, ওটা অ্যালগরিদমিক মডেলের খেলা, বাটনের খেলা। তো ওখানে গার্বেজ কন্টেন্টের বদলে ভালো ভালো কন্টেন্ট এসইওতে উপরে উঠে আসবে। কেন আসবে সেটা আমরা টেকনোলজির মধ্যে রেখেছি, ওইটা ডিটেইলে আলাপ গেলাম না। ফলে কি হবে, তোমার যত ভিউ বাড়ছে, জোনাল ভিত্তিক ভিউ বাড়ছে, বিভিন্ন জায়গায় তুমি অর্ডার পাচ্ছ। কিভাবে? তোমার ভিডিও দেখতে দেখতে একজনের মনে হলো যে এই মেয়ের কেকটাই তো আমার খাওয়া দরকার। সে একটা বাজে কোনো কিছু না দিয়ে দারুণ একটা কেক বানাচ্ছে, যেটা সুস্বাদু তো বটেই, পাশাপাশি হাইজেনিক। তাহলে সে সাথে সাথে অর্ডার করছে, তোমার বিক্রি বেড়ে যাচ্ছে, তুমি সেখান থেকেও একটা উপার্জন করতে পারছো। উপার্জনের একটা অংশ দিয়েই তুমি তোমার এই লিন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারছো, ফলে তোমার মার্কেট আরো বড় হচ্ছে। আবার তোমার ভিডিও যখন আরো ব্যাপক রিচ পাচ্ছে, তখন বিজ্ঞাপন দাতারা তাদের পণ্য সম্ভার নিয়ে তোমার ভিডিওতে বিজ্ঞাপন দিতে আসবে। এই যে এখানে একটা মডেল আছে, এই মডেলটাকে আমরা লিন প্ল্যাটফর্মে কাজে লাগাচ্ছি। এটা সামগ্রিক ব্যাপারটাকে আমরা বলছি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ইটস আ হিউজ টেকনোলজি। ভিডিও প্ল্যাটফর্মের জগতে এটা একটা বৈপ্লবিক ব্যাপার ঘটাবে, এতটুকু বলছি। এর চেয়ে বেশি কিছু আর ইউটিউবে বলবো না, মানুষে মাইন্ড করবে। তো এই লিন প্ল্যাটফর্মটা, এটা আমরা আনতেছি আসমিয়া প্রজেক্ট 1-এ আমাদের আইরোজ লিমিটেড থেকে। ওকে, এই লিনে
আসলে কি হবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, নিরাপত্তা, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন, এই যে মৌলমানবিক বিষয়গুলো আছে, তারপরে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেসের ব্যাপার আছে, তারপরে রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার আছে, সকলেই যার যার কন্টেন্ট নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে পারফর্ম করতে পারবে। ফলে ইট উইল বি আ হিউজ নেটওয়ার্ক। অ্যান্ড আমাদের যে ট্যাক্স সিস্টেম আছে অর্থাৎ TNH ইউনিক কার্ড, এইটার মধ্য দিয়ে কিন্তু সকলেই পারচেজ, কেনাকাটা, এই অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুই কিন্তু কারেন্সির লেনদেন সব কিছুই কিন্তু এই ট্যাকের মধ্যে থাকবে। এটাও আমি ডিটেলে যাব না, শুধু একটু ধারণা দিলাম। তো ফলে লিন প্ল্যাটফর্ম আসলেই একটা হিউজ ব্যাপার হয়ে উঠবে। অথচ দেখেন একটা টেকনোলজি বানাতে আজকে ফেসবুক মানে বিলিয়ন বিলিয়ন মানুষকে, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষকে টাচ করে ফেলেছে। তাহলে এত বড় প্ল্যাটফর্ম, আপনি তো ভাবতেছেন আমি একটু ডেটা খরচ করে দেখতেছি আমার বন্ধুরা কে কি করে, কিন্তু এটা কত বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? বিলিয়ন বিলিয়ন ডলার মানুষ বিজ্ঞাপনে ব্যয় করছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমাদের লিন প্ল্যাটফর্মেও সেই ঘটনাটা ঘটবে, কিন্তু সেটা অনেক সফিস্টিকেটেড করার চেষ্টা করছি আমরা, যাতে গার্বেজ কন্টেন্ট দিয়ে না ভরে যায়, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে যেন না ভরে যায়। সেইখানে আমরা বাটনে বিপ্লবটা ব্যবহার করছি। ওইটা আর একটা খেলা, ওইটা বুঝতে হলে অফিসে চলে আসবেন, 1 by 1 বুঝাবো। এটা অনলাইনে এত বুঝাতে পারবো না। তাহলে একটা দেখলাম আমরা লিন, যেখানে একজন কৃষক গ্রামের একজন কৃষক, সে হয়তো কৃষি কাজটা ভালো পারে, কিন্তু তার হয়তো অত অডিয়েন্স নাই। তার ছেলের স্মার্টফোন দিয়েই তার বাবার ভিডিও ধারণ করে সে এগ্রিকালচারের উপরে চমৎকার কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিচ্ছে। আবার সে চাইলে, যেটা সে পাচ্ছে না, যে কারণে কৃষকদের উন্নতি হচ্ছে না, যে তার নিজের কোনো মার্কেট নাই, সে অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাকে আমরা মার্কেট তৈরি করে দিচ্ছি। কৃষক যদি বাঁচে, পৃথিবী বাঁচবে। তো কৃষককে বাঁচাবো আমরা প্রত্যেকটা প্রফেশনালকে বাঁচাবো, যে যেটা পারে। তুমি ভাই ভালো পোশাক বানাইতে পারো, তুমি ঘরে বসে কাজ করো, তুমি ঘরে বসে লাখ টাকা ইনকাম করবা, আমরা সেটা লিনের মাধ্যমে বাস্তবায়ন করতেছি ইনশাআল্লাহ। একটা করতালিত হওয়া উচিত, কি ঠিক কিনা? ঘরে বসে লাখ টাকা, এটা কিন্তু স্লোগান হইবার পারে। হ্যাঁ, লিন ব্যবহার করুন, ঘরে বসে লাখ টাকা কামান। লিন বাটনে বিপ্লব। বাহ। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো ছোট্ট করে, সেটা হচ্ছে LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। বহু আছে, কিন্তু আমরা বলছি, ধরেন আমরা কেন্দ্রকে, ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, আমরা যেহেতু ঢাকায় বসে কথা বলছি, তাই ঢাকা এক মানে কি, ঢাকা হচ্ছে সেন্ট্রাল প্লেস। ডিভিশন কয়টা? 8টা। জেলা কয়টা? 64টা। থানা কয়টা? 700-এর কাছাকাছি। কিন্তু উপজেলা কয়টা? 496টা। তো ধরলাম আমরা 500টা, রাউন্ড ফিগার ধরি 500। তাহলে সব মিলিয়ে কত হয়? 573টা। এই 573টাই কিন্তু রিয়েল এস্টেট থাকবে। মানে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য শুধু না, এটা সারা ওয়ার্ল্ডে যারা জায়ান্ট বিজনেসম্যান তাদের খেলা এটা। একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। হার্ভার্ডে গেস্ট অফ অনার হিসেবে একদিন রে ক্রক, যিনি হচ্ছে ম্যাকডোনাল্ডসের CEO মালিক, তাকে ডাকা হয়েছে। তো তিনি MBA ক্লাস নিচ্ছেন, ক্লাসে বসে উনি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করছেন যে বলো তো আমার ব্যবসা কিসের? তো পোলাপানে একে অপরের দিকে তাকায়। হাপো কয় কি, ভাবখানা এরকম। হাপো মানে বোঝেন তো? বুঝামু না, বুঝলে বোঝেন। তো সবাই সবার দিকে তাকাচ্ছে। পরে এক মেয়ে বলল, মানে রে ক্রক দ্বিতীয়বার আবার মুচকি এসে, পোলাপানের অবস্থা দেখে তো রে বুঝতেছেন যে ওরা বলতেছে যে কি রে, উনি কি মনে করে আমরা জানি না, এটা তো পৃথিবীই জানে, এই প্রশ্ন করে কে? রে আবার প্রশ্ন করেন, বলেন তো আমার বিজনেসটা কিসের? এক মেয়ে দাঁড়িয়েছে,
হাত তুলছে। হ্যাঁ রে, কে না জানে যে তোমার বিজনেস হচ্ছে হ্যামবার্গারের ব্যবসা, তুমি খাদ্য আইটেম নিয়ে কাজ করো। রে মুস্কি এসে বললেন, আমার রিয়েল এস্টেটের ব্যবসা, পৃথিবীর সকল দামি দামি জায়গাগুলো আমার ম্যাকডোনাল্ডসের আওতাধীন। বাংলাদেশে আসে নাই তাই আমরা জানি না, ইন্ডিয়াতেও আছে, অনেক উন্নত উন্নত দেশে আছে। যা দেখেন সব ক্রাউড, যেখানে যেখানে বিরাট বিরাট বাজার, অনেক মানুষের আনাগোনা, যে জমির দাম অনেক বেশি, সেইটা ম্যাকডোনাল্ডসের তত্ত্বাবধানে। তাহলে ম্যাকডোনাল্ডসের জন্য মানুষ দেখতেছে কি? হ্যামবার্গারের ব্যবসা, এই ফাস্টফুডের ব্যবসা, কিন্তু তলে তলে চলিতেছে অন্য খেলা। এটাই বিজনেস। একটা করতালি হবে। বিজনেস সবসময় মনে রাখতে হবে, সারফেস লেভেলে এক খেলা, বিনিথ দ্য সারফেস গভীরে আর এক খেলা। এটাই বিজনেস। যারা বোঝে তারা খোঁজে, যারা বোঝে না তারা চকলেট খায়। তাহলে এই 573টা যে শাখা পোশাখা, ফ্রাঞ্চাইজ, ডিভিশনাল ফ্রাঞ্চাইজ, সাব অফিস, এগুলোকে আমরা সাব অফিস বলছি, এটাকে বলছি আমরা ফ্রাঞ্চাইজ, এটাকে বলছি ডিভিশনাল অফিস, এটা সেন্ট্রাল অফিস। এই সবগুলো কিন্তু রিয়েল এস্টেটের আওতাধীন। তাহলে দেখেন 573টা রিয়েল এস্টেট অন্তত হবে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। সেখানে আপনি যদি দীর্ঘকালের জন্য আমাদের সাথে বিনিয়োগে চলে আসেন, আপনি কিন্তু আমাদের বিজনেস থেকে ওই প্রজেক্ট অনুযায়ী প্রফিট পেতে থাকবেন। এখন বলবেন কেমনে? একটু পরে, আগে এলএমএসটা বুঝাই দিই। হ্যাঁ, আসেন। এই যে 500টা সাব অফিস, এই সাব অফিসগুলো আমাদেরই স্কিল্ড পার্সনরা, যারা ইউনিভার্সালি, আমাদের একটা কোর্স আছে ইউনিভার্সাল গ্রুমিং কোর্স। মূলত আমরা বাণিজ্য বিপ্লব ঘটাতে যাচ্ছি এভাবে যে পিপলকে আগে বাণিজ্য সম্পর্কে সচেতন করি, আপলিডেট করি, আগে মাথার মধ্যে ব্যাপারগুলো ঢুকুক, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট হয়ে উঠুক। তো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তো অনেক পরের ব্যাপার, আগে তো ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে, মানে পিএইচডি করা তো পরের ব্যাপার, আগে তো অ ক খ শিখতে হবে। তাই আমরা ধাপে 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 মানুষকে শেখানোর চেষ্টা করছি। ইউনিভার্সাল গ্রুমিং কোর্স থেকে শুরু করে নানা ধরনের ব্যাপার আছে। মানুষ এই সব শিক্ষাগুলো নাকি হাজার হাজার টাকা দিয়ে খরচ করে করে শেখে, 30,000 টাকা, 50,000 টাকা কোর্স ফি। আমরা বলছি ভাই অত কিছু দরকার নেই, আপনি মাত্র 500 টাকা করে দিবেন। তাহলে 500 জায়গার প্রত্যেকটা জায়গায় 1000 মানুষ 500 টাকা করে দিচ্ছে। তাহলে দেখেন 1000 গুণ 500, তার মানে কি 5 লাখ। এম আই রাইট? এইভাবে 500 শাখা থেকে আমাদের জন্য কত হয়? 25 কোটি। 1 2 3 4 5 6 7, 5 5 25, 25 কোটি। মাসে যদি 5 লাখ টাকা একটা সাব অফিস থেকে, একটা সাব অফিস, সেখানে এই 1000 জন মানুষ মাত্র 500 টাকায় এক মাসে, সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস, এভাবে সে 8টা 10টা 12টা যে কটা ক্লাস হয় এক মাসে 500 টাকা দিয়ে শিখলো। ফলে সে গ্রুমড হয়ে গেল। তার দরকার হতে পারে যে আমি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ লিনে কাজ করব, অথবা হতে পারে সে চুল কাটা শিখবে। যেমন এখন বাংলাদেশের যদি আপনি শহরে শহরে যান, বিশেষ করে ঢাকা শহরেই তো বাংলাদেশের 10%-এর উপরে মানুষ বসবাস করে। কাউন্টিংয়ে নেন, 10% মানুষের চুল কাটার জন্য যে পরিমাণ কারিগর দরকার, বারবার দরকার, ওই পরিমাণ বারবার নেই। কিন্তু প্রত্যেকটা সেলুনে আমরা কেস স্টাডি করেছি, আমরা ডেটা নিয়ে বলছি, সেলুন মালিকরা বলছে লোক পাই না, যা পাই তা পারে না কাজ। তার মানে দক্ষ মানুষের অভাব। আমি পার্সোনালিও কয়েকজন সেলুন মালিকের সাথে কথা বলেছি যারা প্রধান। আমি একজনের কাছে চুল কাটাই 17 বছর যাবত। তো সেদিন তার কাছে চুল কাটাচ্ছি আর বলছি যে আচ্ছা আপনি কি ট্রেনিং দিতে পারবেন আমাদের স্টুডেন্টদেরকে? কয় দাদা আমি এটার জন্য রেডি, আপনি একটা খুবই ভালো আইডিয়ার কথা বলেছেন। আমি বললাম আমাদের এরকম একটা ভিডিও প্ল্যাটফর্ম আসতেছে, এরকম একটা ট্রেনিং প্ল্যাটফর্ম আসতেছে যেখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি টিচার হিসেবে মানুষকে চুল কাটা শেখাবেন। কারণ দেখেন উন্নত দেশেও দরকার আছে ভালো ভালো এরকম স্কিল লোকের দরকার আছে। তারপরে অনেকে ইংরেজি শেখায়। আমি বলছি যে ইংরেজি শেখানোর জন্য আপনার এত কারিশমা করার দরকার নেই, আপনি ঘরে বসে ইংরেজি শেখাবেন, আইএলটিএস করাবেন, আপনি ঘরে বসে করাবেন। আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে এভাবে করে স্টুডেন্ট আসবে।
তা এটা আমি ইউনিভার্সাল গ্রুমিং কোর্সের 500 টাকা দিয়ে হিসাবটা দেখালাম। এই 500 টাকার মধ্যে যদি মনে করেন 300 টাকা আমরা এই 3টা লেয়ারে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ এই যে 564 8, এই 3টা লেয়ারে আমরা 30%, 20% অ্যান্ড 10%, এই ফ্র্যাঞ্চাইজগুলোকে আমরা মোট 60% পর্যন্ত এদেরকে দিয়ে দিচ্ছি, আর বাকি 40% আমাদের। এই 40%-এর মধ্যেই কিন্তু এই যে সে 30% পেল। একটা ছেলে সে একটা দোকান নিয়েছে, 10 লাখ টাকা অ্যাডভান্স, এরপরে 20 লাখ টাকার প্রোডাক্ট, আরও মানুষের কাছ থেকে প্রোডাক্ট যারা দেয় সেসব ডিপো টিপো থেকে আরও 30 লাখ টাকার ধার করা প্রোডাক্ট বাই রোটেশন বিক্রি করছে, দিচ্ছে। সব মিলিয়ে তার 60-70 লাখ টাকা ওখানে বিনিয়োগ হয়ে গেছে, তার ব্যক্তিগত হোক আর সামষ্টিকভাবে হোক। কিন্তু সেখান থেকে সেল সেরকম নাই। 70 লাখ 1 করোড় টাকা ইনকাম, মানে বিনিয়োগ করেও মাসে 1 লাখ টাকার ইনকাম নিশ্চিত হয় না লোকজন কাটিয়ে। বাস্তবতা, এই আমার শ্যালকের ক্ষেত্রে আমি এই বাস্তবতা দেখতে পাচ্ছি। তাহলে এই বাস্তবতায় এই যে ব্যক্তি সাব অফিস নিল মাত্র 10 থেকে 20 লাখ টাকা একটা জামানত দিয়ে আমাদের একটা সাব অফিস নিয়ে সে কাজ করছে, তার কিন্তু 1000 স্টুডেন্ট আসবে কিভাবে সেটা কিন্তু আমরাই সার্টেইন করছি, আমাদেরই মার্কেটিং, আমাদেরই পলিসি। তাতে 1000 না 10,000ও আসবে প্রতি মাসে, ওইটা কোনো ব্যাপার না। কারণ নানা ধরনের কোর্স, নানা ধরনের শিক্ষা কার্যক্রম, নানা ধরনের টিচার, এখানে 2 ধরনের ব্যাপার আছে, কেউ শেখাবে, কেউ শিখবে। এলএমএসটাকে তাহলে আমরা বলতে পারি কি, শিক্ষক আর ছাত্রদের মিলন মেলা। ইউনিভার্সিটিও তাই, স্কুলও তাই, কলেজও তাই, কিন্তু সেটাকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত করেছি, যেটা একটা বিশেষ টেকনোলজির মাধ্যমে, একটা অ্যালগোরিদমিক মডেলের মাধ্যমে এট আ টাইম পৌঁছে যাবে। ধরেন আমি এরকম একটা লেকচার দিচ্ছি, যেটা জীবনমুখী লেকচার, যেটা হয়তো মানুষের অন্তরাত্মাকে জাগাতে পারে, মানুষের ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারকে আরো ব্লুম করাতে পারে, বিকশিত করাতে পারে। অর্থাৎ আই ক্যান হেল্প এ লট অফ পিপল। ওকে, আমি তাহলে কি করতে পারি? আমি এই 500 সাব অফিসের মাধ্যমে একবারে 1 মাসে 5 লক্ষ স্টুডেন্টকে আমার 10টা-12টা ক্লাস দিতে পারি। এখন সেখান থেকে 5 লক্ষ স্টুডেন্ট থেকে যদি আমার 10% করেও থাকে, 25 কোটি টাকা আসলো কিন্তু 5 লাখ স্টুডেন্ট থেকে, 500 ব্রাঞ্চ থেকে। 5 লাখ করে 1000 করে এভাবে যদি 500 ব্রাঞ্চে হয় তাহলে কিন্তু আমার 25 কোটি টাকা আসছে। এর মধ্যে যদি 10% আমার ইনকাম হয় তাও 2.5 কোটি টাকা হয়েছে, 5% হইলেও 1.25 কোটি টাকা হয়েছে। তা একজন শিক্ষক কি পরিমাণ আর্ন করবে আপনি চিন্তা করেন। এটা তো শিক্ষকের আর্ন। আবার শিক্ষার্থী সে শিখে কিন্তু আবার তার চর্চা আছে। এখানে এলএমএস এ অনেকগুলো ধাপ আছে। ঢুকবেন ছাত্র হয়ে, 4টা ধাপ আছে। ছাত্র হয়ে ঢুকবেন, কিচ্ছু জানেন না, কাদামাটি, বেরোবেন একজন অসাধারণ উপার্জনে সক্ষম একজন অসাধারণ আর্নার হিসেবে। দিস ইজ দ্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। টোটালটা আবারও বলছি, টোটালটা সঙ্গত কারণে বলছি না, বাট বুঝে নিতে হবে। এই দুইটা, এই এলএমএস এবং লিন এবং রিবন এবং কম্পোজার, এই 4টার কার্যক্রম মিলিয়ে হচ্ছে আমাদের আসমিয়া প্রজেক্ট 1। আশা করছি আসমিয়া প্রজেক্ট 1 সম্পর্কে আমরা ক্লিয়ার। এখন আসেন আমরা আরওআইটা বলে আমাদের আলোচনাটা শেষ করব। আরওআই অর্থাৎ আরওআই মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই যে আমাদের কো-ফাউন্ডার সাহেব মাহমুদুল সেউদ্দি সাহেব, তিনি একটা আর্টিকেল লিখেছিলেন কয়েকদিন আগে। তিনি সেখানে ডেটা ইউজ করেছেন যে বাংলাদেশের 88% মানুষই আরওআই বোঝে না। মানে 100 জনের মধ্যে 88 জনই বোঝে না রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি। টাকা দেও 2 মাসে দ্বিগুণ পাইবা, ঝাপ দিয়া পরে, কোনো বোঝা বুঝি নাই, কিছু নাই। আরে ভাই আস্তে 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 বুঝালাম। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের ফর্মালাইজেশন পিরিয়ড কত? দর্শক বিন্দু কথা কয় না কে? অনেকে কয় দর্শক বিন্দু, আমি একটু মজা করলাম। তো দর্শক বিন্দুরা বলেছে কিন্তু 4 মাস।
তাহলে ফর্মালাইজেশন পিরিয়ড হচ্ছে প্রথমটার ক্ষেত্রে আসমিয়া প্রজেক্ট 1-এ 4 মাস। এই কিন্তু সিস্টেম চালু হয়ে গেল, এর পরেরগুলো কিন্তু 1 মাসেই ফর্মালাইজড, কারণ এই সিস্টেম চালু হয়ে গেল, একটার পর একটা প্রজেক্ট চলতে থাকবে। আপনি কোন প্রজেক্টে এলেন কাগজপত্রে সব উল্লেখ থাকবে, সেই জায়গাটা পরে যাচ্ছে, আগে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বুঝাই। পঞ্চম মাস থেকে 5th মান্থ, ধরেন 4 মাস গেছে, আজকে সেপ্টেম্বরের 19 তারিখ বোধ হয়, তাহলে সেপ্টেম্বরের 19 তারিখ দিয়েছেন আপনি টাকা, সেটা হোক 1 কোটি টাকা, হোক 5 লাখ টাকা, হোক 10 লাখ টাকা, হোক 1 লাখ টাকা। আমাদের 5টা প্যাকেজ আছে, বিগিনার 10,000 টাকা, স্টার্টার 1 লাখ টাকা, বিজনেস 5 লাখ টাকা, অ্যাডভান্স 10 লাখ টাকা, ভিআইপি 1 কোটি টাকা। এই পরিমাণ এইভাবে আমরা করে দিয়েছি কেন? মানুষের জন্য যেন সহজ হয়। এখন কেউ 10,000 দিয়ে বিগিনার দিয়ে শুরু করলো, সে মাইগ্রেট করতে পারবে কিন্তু ডাউনগ্রেডেড হতে পারবে না। এগুলো সব নিয়ম কানুনের মধ্যে, আমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাগ্রিমেন্টের মধ্যে সব লেখা আছে, সেটা আমরা প্রয়োজনে আমাদের ডিসক্রিপশানে দিয়ে দিব, বাট পড়ে নিয়ে একটু কষ্ট করে। ওকে, তাহলে 5th মান্থে অর্থাৎ সেপ্টেম্বরের 19 গেল, তাহলে অক্টোবরের 19, নভেম্বরের 19, জানুয়ারির 19, ফেব্রুয়ারির 19, তাহলে কয় মাস গেল? 4 মাস গেল। এইবার মার্চে গিয়ে আপনি 1% করে পেতে থাকবেন পরবর্তী 20 মাস। তাহলে আপনার 20 মাসে 20% পেলেন। আর এই যে আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করেছেন, এটা থেকে 1% মানে কি? 1 লাখ। এই 1 লাখ করে আপনি পরবর্তী 20 মাসের প্রথম 4 মাস গেল ফর্মালাইজেশনে, কিন্তু 20 মাসে কিন্তু আপনি 20 লাখ পেয়েছেন। হ্যাঁ, আর এই 1 কোটি 24 মাস পরে পরিণত হবে 2 কোটিতে। আপনি 2 কোটি টাকা, আপনার 2 বছর কমপ্লিট হয়েছে, আপনি উইথড্র করে ফেলতে যাচ্ছেন, আপনি 2 কোটি টাকা পাবেন, 1 কোটিতে দ্বিগুণ। তাহলে আপনি কিন্তু সব মিলিয়ে 2 কোটি 20 লাখ পাইলেন, মানে 220% পেলেন। এটা হচ্ছে ওপেন ডোর পলিসি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে ওপেন ডোর পলিসি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এটা। এখন আপনি চিন্তা করতে পারেন যে না, আমি শর্ট টার্মে খেলবো না, আমি লং টার্মে খেলতে চাই। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে 5 ইয়ার্স হচ্ছে মিড টার্ম। আপনি একদম আজীবনের জন্য মালিকানা চান, যে এই প্রজেক্টের আজীবনের যত লিন এলএমএস থেকে যত ইনকাম আসবে আমি আজীবন পেতে চাই। সেক্ষেত্রে লিন এলএমএস এর যে 10% ইনকাম, কোম্পানির খরচ খরচা বাদ দিয়ে ধরেন 1000 কোটি টাকা এসছে, তার মধ্যে 500 কোটি টাকায় খরচ হয়ে গেছে, তাহলে 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা 5 বছরে আয় হয়েছে 500 কোটি টাকা, এর 10% কত? 50 কোটি। এই 10%-এর যতটুকু আপনার বিনিয়োগ, সেই অনুযায়ী আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর পেতে থাকবেন। তার মানে এটা কিন্তু যখন ক্লোজ ডোর পলিসিতে যাবে, যে আপনি 5 বছরের জন্য ডিড করে ফেলেছেন, তখন কিন্তু আপনি কোম্পানি প্রফিটে যাওয়ার পরে, অর্থাৎ এই প্রজেক্টটা মার্কেটে আনতে আমাদের বেটা টেস্টিং সহকারে 6 মাস সময় লাগবে সর্বোচ্চ। 4 মাসের মধ্যে প্রোডাক্ট বানানো টানানো শেষ, এরপরে 2 মাসের মধ্যে বেটা টেস্ট করে 6 মাসের মধ্যে মার্কেটে চলে আসবে সর্বোচ্চ। আমরা চেষ্টা করবো আসলে আরও আগে আনতে। তাহলে 6 মাস পর থেকেই আমাদের ইনকাম শুরু হয়ে গেল। এর মধ্যে যারা ওপেন ডোর পলিসিতে, অনেকেই তো আছে যে এত ধৈর্য মর্য নয়, আমি টাকা পাইলেই হইল, অনেকে আছে না, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু 4 মাস পর থেকেই, তার বিনিয়োগের দিন থেকে 4 মাস শেষ হবে, পরবর্তী 10 ওয়ার্কিং ডেজের মধ্যে তার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যতটুকু তার প্রাপ্য। আর যারা মানে এক একজন এক এক ফর্মুলায় আসবে, এক একজনকে এক এক ফর্মুলায় আমরা পেমেন্ট করবো, যে যে ফর্মুলায় আসতে চায় কোনো অসুবিধা নেই। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি 5 বছরের ডিড করেন, যে হ্যাঁ আমি 1 কোটি টাকা দিলাম, 5 ইয়ার্সে এই প্রজেক্ট থেকে যা উপার্জন হবে সেটার 50-50 আপনি ডিড করতে পারেন। তাহলে 50-50 ডিড করলে কি হবে? ওই যে 3 মাসে যখন কোম্পানি প্রফিটে গেল, তখন 3 মাসে যা আয় হলো এই আসমিয়া প্রজেক্ট 1 থেকে, 1 কোটি টাকা আয় হয়েছে 50 লাখ আপনার, 10 লাখ টাকা আয় হয়েছে 5 লাখ টাকা আপনার, 2 লাখ টাকা আয় হয়েছে 1 লাখ টাকা আপনার। সবসময় যে আয়ের রেশিও একই রকম থাকবে তা নয়, সেগুলো ইজিলি আপনি অ্যাক্সেস থাকবে আপনার। এই প্রজেক্ট থেকে কি আর্ন করা হলো সেটা ওপেনলি আমরা আপনার সামনে অডিট রিপোর্ট আপনি পাবেন, অ্যাকাউন্টসের রিপোর্ট আপনি পাবেন, খোলামেলা, বিষয়গুলোর মধ্যে কোনো গোপনীয়তা নেই। আমি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে দর্শকবিন্দুর করতালি করি। সো মাচ।
অনেক ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে কমেন্টেও করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য যত মাধ্যম আছে সব মাধ্যম ওপেন আছে, সেখানেও প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা রেগুলার আপনাদেরকে আপডেট জানিয়ে যেতে থাকবো। আজকে আসমিয়া প্রজেক্টের 7ম ক্লাস, তো 7ম ক্লাস হলেও এটা আসমিয়ার উপরেই আলোচনাটা করলাম। আজকে আমরা অ্যানাদার, তার মধ্যেও আমি চেষ্টা করলাম কিছু নলেজের জায়গা শেয়ার করতে। আশা করছি সকলের জীবনে এটা একটু হলেও ভ্যালু অ্যাড করবে, আর সেটা যদি করে তাহলেই আমাদের জীবন সার্থক বলে আমরা মনে করব, আমাদের এই প্রেজেন্টেশন সার্থক বলে মনে করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।